দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সাথে আপোষ নেই। দুষ্কৃতিকারীদের অপরাধী হিসেবে বিবেচনা নির্দেশ প্রধানমন্ত্রীর। পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সাশ্রয়ের আহ্বান। দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। রাজধানীতে গাড়ি চালকদের লাইসেন্সে যুক্ত হলো ডিমেরিট পয়েন্ট। আইন ভাঙলেই জরিমানার পাশাপাশি নেগেটিভ মার্কিং থাকছে, লাইসেন্স খোয়ানোর ঝুঁকিও। যেটা নিয়ম কানুন রাস্তার, এটা যদি ঠিক মতন আমরা ভালোভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে মামলা কেন হবে? মানুষকে জরিমানার আওতায় আনা, পয়েন্ট কাটা, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা। জামায়াতের নিবন্ধন ফেরানোর পূর্ণাঙ্গ রায় প্রকাশ। চূড়ান্ত সিদ্ধান্তের আগেই রিট ছিল অকালপক্ষ। পর্যবেক্ষণ আপিল বিভাগের। এটিএম আজহারকে খালাসের রায়ের অনুলিপি। নারায়ণগঞ্জে আবারও গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ। বাবা ছেলে সহ দগ্ধ 4 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। হামু উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর। সেবা দিতে হিমশিম হাসপাতালগুলো। টিকার ধারাবাহিকতা না থাকায় প্রকোপ। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। হাওড়ে ফসলহারা কৃষকের খোরাকি ঋণের দুশ্চিন্তা। পণ্যমূল্যের স্বস্তি দিতে সারা দেশে টিসিবি ট্রাক সেল কার্যক্রম শুরু। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসব। ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ট্রাম্প। কারো মন রক্ষায় অবাস্তব সিদ্ধান্ত মানবে না তেহরান। ইউরেনিয়াম শেষ না করা পর্যন্ত যুদ্ধ চলবেই, হুঁশিয়ারি নেতানিয়াহু। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দাওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনারা একটা আস্থার জায়গা হবেন মানুষের। সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের সঙ্গে আপোষ করবে না তাঁর সরকার। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়ালিটি, এরকম
বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি সন্ত্রাস নিয়ে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। দল নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 4 গুণ বেশি খরচের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। পর্যায়ক্রমে বাহিনীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি পুলিশকে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে। নেই, আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে ঋণ পড়েছে। বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে সরকার। জানান, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কার মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ট্রাফিক আইন ভঙ্গ করলে এখন ড্রাইভিং লাইসেন্সও খোয়াতে হতে পারে। মোট পয়েন্ট 12, মোটমাট 13 ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে শূন্য হলেই লাইসেন্স বাতিল হবে। আপাতত 4 চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ডিএমপি। নতুন এই ব্যবস্থার কিভাবে প্রয়োগ হচ্ছে জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম, আর ছবি তুলেছেন আরেক সহকর্মী মাহমুদুর রহমান জয়। গাড়ি চালক সড়কে চলার সময় কোনো অনিয়ম করলে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিক। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, আইন ভাঙলে কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সমস্ত রকমের তথ্য তারা নানাভাবে জানার চেষ্টা করেন। তবুও সড়কে চলাচল করতে গেলে ভুল হয়। সেই ভুল কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। আর এই ভুল যখন সড়ক আইনের ব্যত্যয় ঘটায়, তখনই আইনি ব্যবস্থা নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সাথে যোগ হয়েছে অটো মামলাও। আপনাদের এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় অনেক সমস্যা হয়। কাগজ সবই আছে, দোকান আমি 20,000 টাকা বাকি আছে দেখে কাগজটা দেয় নাই। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। ড্রাইভিং লাইসেন্স যারা চালকদের, এটার সঙ্গে আমাদের কানেক্টিভিটি ছিল না। অতি সম্প্রতি আমরা বিআরটি এর কাছ থেকে সেই কানেক্টিভিটিটা পেয়েছি। পয়েন্ট কর্তনের বিষয়টা আমরা বিআরটিএকে জানিয়ে দিচ্ছি এবং একটা নির্দিষ্ট পয়েন্টের পরে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ট্রাফিক পুলিশ জানায়, নতুন এই ব্যবস্থায় অপরাধ ভেদে 1 বা 2 পয়েন্ট করে কাটা যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে। কারো পূর্ণ 12 পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গেল 2 মাসে 1000-এরও বেশি চালক খুইয়েছেন পয়েন্ট। শুধুমাত্র মানুষকে জরিমানার আওতায় আনা, পয়েন্ট কাটা, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা। আমরা নতুন করে যাত্রা শুরু করেছি, তো আমরাও চাই যে সবাই যার যার জায়গা থেকে আইনটাকে মানে। পয়েন্ট হারানোর পর আপিলেরও সুযোগ আছে। পরের 6 মাসে কোনো অনিয়ম না করলে যোগ হবে 2 পয়েন্ট। বাস্তবতা হচ্ছে, এখনও অনেক চালকই জানেন না ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে। নিয়ম চালু হয়েছে কিন্তু আমি এখনো জানি না, মামলা খাইনি তো এখনো, রিসেন্টলি এটা আর কি। পুরো ঢাকা সিটি সিসি ক্যামেরার আওতায় না আসা পর্যন্ত না পুলিশের হয়রানি বন্ধ হবে, না যারা উল্টা পাল্টা চালায় তারা বন্ধ হবে। যেটা নিয়ম কানুন রাস্তার, এটা যদি ঠিক মতন আমরা ভালোভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে মামলা কেন খাবো? বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করলেই হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য দরকার এর সমন্বয়। সড়ককে লেন ভিত্তিক বিন্যাস করতে হবে এবং চালকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অধিকাংশ চালক তো তৈরি হয়েছে অপেশাদারী আচরণের মধ্য দিয়ে, সুতরাং তারা তো মোটিভেশন ট্রেনিং দিতে হবে, তাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে তাদেরকে তৈরি করতে হবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর করতে পারবে ট্রাফিক বিভাগ তার সময়ই বলে দেবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়ে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, দলটি নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ে সঠিক আইনি ব্যাখ্যা ছিল না, আপিল বিভাগে প্রতীয়মান হয়েছে। এছাড়া আরও বলা হয়, জামায়াতের গঠনতন্ত্র সংশোধন বা নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তখনও একটি চলমান প্রক্রিয়া ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই রিট দায়ের করা ছিল অকালপক্ষ সিদ্ধান্ত। নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর একজন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024-এর 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এদিকে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামক এমপিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একই পরিবারের 4 জন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে কুতুবপুর রাখিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একতলা একটি ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে দরজা জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আব্দুল কাদেরের শরীরের 57%, মেহেদির 18%, সাকিবের 17% ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। মেহেদি ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের 4 জনের অবস্থায় গুরুতর। এদিকে গতকাল ফতুল্লার ভুইগড় গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আবুল কালাম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী এবং 3 শিশু সন্তান এখনও চিকিৎসাধীন। সকালে 5-6 মিনিটের মধ্যে না এই ঘটনাটা বলবার গিয়া শুনি কি ঘরের ভিতরে একটা আওয়াজ হয়েছে, মানে আকাশে যেরকম শব্দ বিজলি পড়ে এরকম শব্দ হয়েছে। ওইয়া দেই জানালা দিয়ে আমার আগুন ধরছে। এই যে লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এ বিষয়ে আমরা আরও জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। পরপর 2 দিন লাইনের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণের এই ঘটনা, তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি বলছে? ছোঁয়া, যে নারায়ণগঞ্জের যে আমরা যে অঞ্চলটিতে আছি ফতুল্লা শিল্পাঞ্চল, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এই যে লাইন, তিতাস গ্যাসের যে লাইন প্রায় 30 থেকে 35 বছরের পুরনো, সেই তিতাস গ্যাস জীর্ণ পুরনো লাইন আছে, সেখানে অসংখ্য লিকেজ সৃষ্টি হয়েছে। তেমনই একটি লিকেজ থেকে কিন্তু আজকের এই যে আব্দুল কাদেরের ঘরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, এবং সেটি কিন্তু লিকেজ থেকেই ঘটেছে বলে ফায়ার তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলছেন যে গতকাল ফতুল্লার গিরিধারা অঞ্চলে যে তারা স্পষ্ট আলামত পেয়েছেন, অর্থাৎ লিকেজ হয়েছে এবং সরকারি কর্মকর্তা এসেছেন, তারাও বলছেন মানুষের যারা গ্যাস ব্যবহারকারী তাদের সচেতনতার অভাবের কিন্তু এই জায়গাটিতে, এই নারায়ণগঞ্জে বেশ কিছু এরকম ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এখানে যে একটা রাইজার আছে আমরা দেখাতে পাচ্ছি, সেই রাইজারে আমরা কিছুক্ষণ আগে পানি দিয়ে পরীক্ষা করে দেখেছি, এখান থেকে কিন্তু গ্যাস নির্গত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই গ্যাস লাইনটি বাড়ির নিচ দিয়ে যেখানে রান্নাঘর সেখানে গিয়েছে। ধারণা করা হচ্ছে রান্নাঘর ভিতরে, অর্থাৎ যেখানে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটিতে কোনো গ্যাসের চুলা নেই, কিন্তু বাহিরে চুলা, কিন্তু গ্যাস লাইনটি মাটির নিচ দিয়ে গিয়েছে। অর্থাৎ এই লাইনটির কোথাও লিকেজ ছিল, সেই থেকে গ্যাস নির্গত হয়ে এই ঘরে ছিল, আবদ্ধ ছিল, এবং সেখান থেকেই হয়তো সকালে যারা ঘরে থেকে ঘুম থেকে উঠেছেন আব্দুল কাদের বা তার পরিবারের কোনো সদস্য ম্যাচ লাইট বা দিয়াশলাই জাতীয় কোনো কিছু আগুন ধরিয়েছিলেন, অথবা কোনো সুইচ, কারেন্টের সুইচ দিয়েছেন, সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ দুর্ঘটনায় কিন্তু 4 জন গুরুতর আহত হয়েছে। এবং নারায়ণগঞ্জে কিন্তু গত 1 বছরে যদি পরিসংখ্যান বলি, এরকম 8 থেকে 10টির মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে
এবং প্রত্যেকেই কিন্তু এরকম দগ্ধ হয়েছেন, অনেকে ইতিমধ্যে মারা গিয়েছেন। অর্থাৎ গত 5 বছরের ইতিহাস যদি বলি, যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত শতাধিকেরও বেশি লোক কিন্তু এই গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন, এবং তাদেরকে এই সুচিকিৎসার জন্য বাণী ইউনিটে নেওয়া হয়, কিন্তু অনেকেই সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 5 দিন 7 দিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এবং এই জরাজীর্ণ যে গ্যাস লাইনগুলো আছে সেগুলো যদি পরিবর্তন করা না হয়, তিতাস গ্যাসের যে গাফিলতি এবং তারা যে মেরামতের যে তাদের ধীরগতি, এসব কারণে কিন্তু এই ধরনের বিস্ফোরণ ঘটছে বলে স্থানীয়রা বারবার আমাদের কাছে অভিযোগ করেছেন। ছোঁয়া, বুঝতে পেরেছি স্মিত, অনেক ধন্যবাদ আপনাকে। হামু উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে আরও একজনের। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 35 জন। সিলেটের হাসপাতালগুলোতে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 65 জন। চিকিৎসাধীন রয়েছেন 280 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দা রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের, বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। আমার ওইখানে ঔষধ পানি দিয়েছিল, ভালো টালো হয়নি, আরাম টারাম কোনো কিছু বুঝতে পারিনি। আমি এখানে সরাসরি এখানে এসে ভর্তি হয়েছে। বাড়ি যে দেখছি হাম বের হয়ে গেছে, ফের তখন সরকারি হাসপাতালে এলাম, তখন ভর্তি হইতে বলল। এগুলা ভালো হয়ে গেছে, চলে গেছিলাম, ফের মেয়ের এগুলা হয়েছে, তাই এসেছি 4 দিন হলো। 2020 সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় হামের প্রকোপ বেড়েছে এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। মন্ত্রী বলেন, 4 বছর পর পর হামের বিশেষ ক্যাম্পেইনের কথা, কিন্তু তা না করায় প্রকোপ বেড়েছে। বর্তমান সরকারের কাছে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। যে শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগবে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সদর হাসপাতাল ছাড়াও আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনের সময় এক কর্মী অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন মন্ত্রী। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেইনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। হাওড়ের কৃষকের কাছে বোরো ধান শুধু ফসল নয়, সারা বছরের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এই বছর হবিগঞ্জে আকস্মিক প্লাবনে তলিয়েছে সেই একমাত্র সম্বল। ঋণ, ক্ষুধা আর অনিশ্চয়তার সঙ্গে এখন টিকে থাকার লড়াই হাজারো কৃষকের। সহকর্মী প্রদীপ দাস সাগরের প্রতিবেদন। হাওড়ের প্রখর রোদে অন্য কৃষক যখন ধান শুকাতে ব্যস্ত, তখন হবিগঞ্জ বানিয়াচংয়ের আতকুরা গ্রামের বর্গা চাষি রফিক মিয়া তাকিয়ে আছেন পানিতে ডুবে থাকা নিজের ধানের দিকে। 8 বিঘা জমিতে সোনালী স্বপ্ন বুনেছিলেন তিনি, কিন্তু অকাল প্লাবন ঘরে তুলতে দেয়নি 1 বিঘার ধানও। যেটুকু কেটেছেন সেটুকু শুকাতে পারছেন না। তলিয়ে গেছে ধান শুকানোর খলা, সুযোগ মিলছে না পাকা সড়কেও। এই রাত তো শুকাইতেছে না, পানি চলাইতে রাখছি। মনে করুন রাস্তার মধ্যে মানুষে শুকাইলে পরে আমি শুকাই আর শুকাল রাস্তার দিকে খাদ্য লেগে হইব। স্ত্রীর অলংকার বন্ধক রেখে বর্গা নিয়েছিলেন জমি, এনজিও থেকে নিয়েছেন ঋণও। ঘরে ফসল না উঠলেও থেমে নেই কিস্তির চাপ, প্রতিদিনই বাড়ছে দেনা। এখন মাঠ থেকে পচা ধান তুলে কোনো রকমে বেঁচে থাকার পরিকল্পনা তার। বলে দেখেছে এটা তুলমু, তুললে সে এরপরে উগাইমু রাস্তার মধ্যে উগাইয়া যদি পারি, এরপরে গন্ধ করবো চাউলের মধ্যে, এরপরে খাইমু। রফিক মিয়ার সংসারে 8 সদস্য। স্ত্রী সাজনা বেগমের চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ঘরের চালের ভান্ডার প্রায় শূন্য। সামনে ঈদ, কিন্তু সন্তানদের নতুন পোশাকের আবদার মেটানোর সামর্থ্য নেই। তাই আগে ভাগেই সন্তানদের বুঝিয়ে বলছেন অভাবের গল্প। দান ফান কোনো 100 টাকা তুলতে পারছি না, উনা কোনো দিছি না। কুরবানির তো তৌফিক আমরা রয়েছে না, কেউ যদি দেয় আমরা হাইতাম। একই অবস্থা সুবিদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডলের জীবনেও। 2 ছেলেকে হারানোর পর নাতি নাতনিদের নিয়েই তার 8 সদস্যের সংসার। 4 বিঘা জমিতে বর্গা চাষ করেও ঘরে তুলতে পারেননি 1 মুঠো ধান। অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলছে জীবন। 2 ছেলে আছে, 2 ছেলে মারা গেছে এবং 4 জায়গা বাকি হচ্ছে। এটার মধ্যে 4 জায়গা কেরও আনতে পারছি না, খাসিও আনতে পারছি না। জেলার হাজারো কৃষকের গল্প এখন এমনই। ধানের পাশাপাশি তলিয়েছে খড়ও। তাই নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি গবাদি পশু নিয়েও রয়েছে দুশ্চিন্তা।
ধান তো হচ্ছই, আমরা নিজে কিভাবে খামো আর গরু কিভাবে ভালমো একবার তো ভগবান ছাড়া কেউ এটা করতে পারতো না। ফ্যামিলির মাঝে মানুষ আছে তোমার 7 জন, আইতে ঋণ করে জমি করছে কি। চলতি মৌসুমে জেলায় 1,23,444 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে আবাদ হয়েছে প্রায় 46,954 হেক্টর জমিতে। কৃষি বিভাগের হিসাব বলছে আকস্মিক প্লাবনে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির ধান। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এর মধ্যে প্রায় 23,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। 20 বিঘা জমি থাকে তার 10 বিঘা তলিয়ে গেলে 50% ক্ষতি। একজনের যে 5 বিঘা আছে সেই 5 বিঘাই তলিয়ে গেছে, সে আসলে 100% ক্ষতি। এইভাবে আমরা হিসাব করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা নির্ধারণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রতি মাসে 20 কেজি চালের পাশাপাশি দেয়া হবে নগদ 2,500 থেকে 7,500 টাকা। খুব শিগগিরই মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আশা করতেছি যে আমরা ঈদুল আজহার পূর্বে হয়তো তাদের হাতে এই মে মাসের যে মানবিক সহায়তা সেটা আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। হাওরের পানিতে শুধু ধান নয়, ডুবেছে হাজারো কৃষক পরিবারের 1 বছরের বেঁচে থাকার স্বপ্ন। এখন তাদের একটাই চাওয়া, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বাজার সিন্ডিকেট ভাঙতে সরবরাহ প্রক্রিয়াকে এআই পদ্ধতির আওতায় এনে নজরদারি করা হবে। বাড়ানো হচ্ছে ট্রাক সেলের সংখ্যা, এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। দুপুরে আগারগাঁওয়ে টিসিবি কার্যক্রমের উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 80 লাখ মানুষকে টিসিবি কার্ড দেওয়া হয়েছে, এবার আরও 20 লাখ মানুষকে আনা হবে এর আওতায়। স্বচ্ছতা আনতে ডিলার নিয়োগে তৈরি করা হচ্ছে নীতিমালা, যাতে যোগ্যদেরই জায়গা নিশ্চিত করা হবে। এছাড়া আমদানি প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আগামী 21 মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার রাজধানীতে 50টি সহ সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করছে সংস্থাটি। প্রাথমিকভাবে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে টিসিবি। প্রতি লিটার ভোজ্য তেল 130 টাকা, প্রতি কেজি চিনি 80 টাকা এবং প্রতি কেজি মসুর ডাল 70 টাকা দরে বিক্রি হচ্ছে। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। 1 কোটির মধ্যে 59 লাখ। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার বিএনপি নির্বাচনী ইশতেহারে রয়েছে। দ্বিতীয় যমুনা সেতু ও ভোলা বরিশাল সেতুর নিয়ে অগ্রসর হচ্ছে সরকার, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে শরীয়তপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, 30 লাখ কোটি টাকা পাচার হয়েছে, বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে 20 লাখ কোটি টাকার উপরে। এর মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে সরকারকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিদেশি দাতা সংস্থা যারা বড় বড় প্রকল্পে সহযোগিতা করত, তারা এখন অনীহা প্রকাশ করছে 18 বছরের দুর্নীতির কারণে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। পদোন্নতির দাবিতে আবারও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এই বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, পদোন্নতি ছাড়া আর কি কি দাবি জানিয়েছেন তারা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই। আসলে শিক্ষকদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এই কর্মসূচির কারণে কার্যত কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক এবং একাডেমিক দুটি কার্যক্রমে কিন্তু স্থবিরতা নেমে এসেছে এবং সবকিছুই বন্ধ রয়েছে। সকালে আমরা দেখেছিলাম যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা তাদের দফতরে উপস্থিত হয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে শিক্ষক নেতৃবৃন্দ গিয়ে তাদেরকে আসলে তাদের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং কিছু কিছু দপ্তরে কিন্তু তারা
তালাও ঝুলিয়ে দিয়েছেন। এবং শিক্ষক যারা আন্দোলনে রয়েছেন তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা তাদের যে পদোন্নতি সেই পদোন্নতির দাবি জানিয়ে আসছেন। তারা জানিয়েছেন 2 বছর যাবত তাদেরকে তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে, তাই তারা বাধ্য হয়েই এই শাটডাউন কর্মসূচি দিয়েছেন। যদিও আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন মোহাম্মদ তৌফিক আলম তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে শনিবার একটি সিন্ডিকেটের সভা হয়েছিল এবং সেই সিন্ডিকেট সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে এই যারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন তাদেরকে পদোন্নতির আওতায় আনা হবে এবং যা যা সমস্যা রয়েছে শিক্ষকদের পাশাপাশি অনেক কর্মকর্তা কর্মচারীরও আসলে পদোন্নতি হচ্ছে না, সকল সমস্যার সমাধান করা হবে এবং 2 মাস এর জন্য আসলে 2 মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শিক্ষকরা সেই সময় না দিয়ে তারা একদিন বাদে অর্থাৎ গতকালকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়েছেন। সকাল থেকে তারা শাটডাউনে রয়েছেন এবং তাদের শাটডাউন কর্মসূচির কারণে কিন্তু যে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, অনেক শিক্ষার্থীরা আমরা দেখেছি এসে ফিরে গেছেন এবং তারা যখন প্রশাসনিক কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন বা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়েছেন, তারা কিন্তু বাইরে বাইরে ঘুরছেন। বা সর্বোপরি একেবারেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থা একেবারেই স্থবির অবস্থা এখন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ কাউসার আপনাকে। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভবন নির্মাণের নকশা অনুমোদন নিয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। অভিযোগ উঠেছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের সিন্ডিকেটের কাছে জিম্মি শত শত ভবনের ফাইল। তার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী ও জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি ভবন নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন পৌরসভার অনুমতি। নিয়ম অনুযায়ী আবাসিকের জন্য প্রথম 500 স্কয়ার ফিটের জন্য 3000 ও বাণিজ্যিকের জন্য 5000 টাকা। এরপর আবাসিকে প্রতি স্কয়ার ফিটে 3 টাকা ও বাণিজ্যিকে 5 টাকা করে ফি দেয়া লাগে। তবে অভিযোগ উঠেছে নির্ধারিত ফি দিলেও মাসের পর মাস কিংবা বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের কারসাজিতে হচ্ছে এমনটা। ভুক্তভোগীদের দাবি শাহ আলমকে নির্ধারিত ফির বেশি টাকা না দিলে হয় না কাজ। নিয়ম না থাকলেও ব্যক্তিগতভাবে গড়ে তুলেছেন ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর সেই ফার্মের মাধ্যমে ফাইল পাঠালে দ্রুত হয় কাজ। ওনার বক্তব্য হচ্ছে যদি বেলকুচি পৌরসভাতে কোনো প্ল্যান পাস করতে হয় তাহলে তাকে দিয়েই করাইতে হবে। একজন আঙ্কেলও আছেন, মন্টু আঙ্কেল, উনি আসছেন, উনি নিজে ভুক্তভোগী। ওনাকে 2 দিন আগে ডেকে নিয়ে পৌরসভাতে বলছেন যে এরকম ফাইলটা আটকে যাবে, আমি যদি কাজটা করি তাহলে কাজটা হয়ে যাবে। শালম সাহেব তো 65,500 টাকা জমা দিচ্ছি। 65,500 টাকার ভিতরে উনি বলছে যে এখান থেকে 15,000 টাকার ভিতরে আমি কাজটা করে দেবো, আপনাকে আর টাকা জমা দেওয়া লাগবে না, এই কাজটা আমাকে দেন। ওনাকে টাকা না দিলে এই বিল্ডিংয়ের পাস হয় না। এরকম আমাদের মতো যারা এই কাজ করতে যাচ্ছে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শাহ আলমের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তবে নিজের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত প্রকৌশলী। এটা আদৌ উচিত ঠিক না যে এ পর্যন্ত যতগুলো প্ল্যান আছে সব পাস হয়ে গেছে, কোনো রকম 1 টাকাও বাড়তি এখানে ফি দিতে হয় না। পৌর প্রশাসক বলছে আগের অভিযোগটি পুরনো, নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগের কথা বলছেন সেটা আসলে অনেক আগে করেছেন, সেটা হয়তো আমার সময় নয়। যারা অভিযোগকারী আছেন তারা এসেছিলেন, আমি তাদেরকে বলেছি একটা লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে আমি অবশ্যই একটা তদন্ত কমিটি করে দিব, যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা বলছেন তারা অভিযোগ পেয়েছেন, এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তকে। এরকম ধরনের একটা অভিযোগ এসছে এবং প্রশাসক বেলকুচি পৌরসভা তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন এবং অন্যান্য যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা প্রতিপালন করছি এবং আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোগান্তি কমাতে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ। প্রকল্প শেষ হয়েছে 10 বছর আগে, অথচ সংযোগ সড়কের অভাবে নড়াইলের লোহাগড়ায় একটি সেতু ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। কৃষি পণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে কৃষকের। জমির জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি জানিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদী নেই, খাল নেই, নেই সংযোগ সড়কও, অথচ বিস্তীর্ণ ধানি জমির মাঝখানে দাঁড়িয়ে আছে আস্ত এক কংক্রিটের স্তম্ভ।
নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল গ্রামের কৃষকদের ফসল আনা নেওয়ার সুবিধার্থে 2015-16 অর্থ বছরে মাকরাইল বিলের মাঝে একটি সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 24 ফুটের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় 19,74,156 টাকা। তবে সেতুটি নির্মাণের 10 বছর পার হলেও এখনও সুবিধা পাচ্ছেন না এ অঞ্চলের মানুষ। ফুল আমাদের কোনো কাজে লাগে না, এ ফুল তো খালি খালি বেথায়। ওইখান থেকে মাটি যদি না দেওয়া হয় 30 হাত গর্তে মাটি কি করে লোকজন আসবে? বিলের মধ্যে একটা ব্রিজ বানাইতে গেছে, আশেপাশে কোনো রাস্তা নেই, ওটা আমাদের কোনো কাজে আসে। স্থানীয়রা জানায় মূলত সংযোগ সড়ক না থাকায় এই ভোগান্তি। সেতু সড়কের জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় মাটি কাটতে দেননি তারা। এতে এতদিনেও সম্পন্ন হয়নি সংযোগ সড়কের কাজ। রাস্তাটা আমাকে গ্রামেরা সব করছিল, তা ওই কে জমি দেয় না বলে, রাস্তা মাটি দেয় না বলে, এই কারণে এই রাস্তা এইভাবে রয়েছে। জমি এলারা মাটি দেয় নেই বলে ব্রিজ ওইভাবে হুড়িয়ে রয়েছে। কৃষকরা বলছেন ফসল নিয়ে উঁচু সেতুতে ওঠানামা করতে গিয়ে অতিরিক্ত শ্রম ও সময় ব্যয় করতে হচ্ছে তাদের। সংযোগ সড়কটি হলে জমি থেকে ফসল আনা নেওয়া তুলনামূলক সহজ হবে বলেও জানান তারা। মাটির কারণে আমরা ধান উঠে বাড়ি আসতেছি না, এই পুরো মাঠটাই অসাল হয়ে গেছে শুধু এই ব্রিজের কারণে, রাস্তার কারণে। ফসলটা আমরা আনতে আসতেছি না, বিলির থেকে আনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। একই কথা বলছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা। এবার 2টি প্রকল্পের মাধ্যমে দ্রুতই সেখানে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। ওখানে 2টা প্রকল্প দেওয়া হয়েছে, সেই 2টা প্রকল্পের আওতায় এই মাকরাইল পাকা রাস্তা থেকে বিল অভিমুখে এবং বিলের 2 পাশে অ্যাপ্রোচ রোডের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা কয়েকদিনের ভিতরে এই কাজটা শুরু হবে। ব্রিজটি ব্যবহারের উপযোগী হলে সুফল পাবে মাকরাইল সহ কয়েকটি গ্রামের 10,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাসহ 13টি মামলার মধ্যে সাংবাদিক দম্পতি ফারজানা রূপাকে 6 ও শাকিল আহমেদকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাদের প্রত্যেকের একটি করে মামলার এখনও জামিন হয়নি। সোমবার বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। মামলায় আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিক দম্পতি শাকিল রূপার কোনো সম্পৃক্ততা নেই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা দোষী কিনা তা তদন্তেই বেরিয়ে আসবে। এর আগে 21 এপ্রিল তাদের জামিন আবেদনের উপর শুনানি হয় হাইকোর্টে। কন্যা শিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, বরং তা এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজাবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। বলেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করা দরকার। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উন্নয়ন ও বাজারজাত সহায়তা দিতে হবে। তাহলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। রাজধানীর সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে শিক্ষা ও মেধাবৃত্তি কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে গুলশান নগর ভবনে মেধাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, এবার মোট 731 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, এই মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে বৃত্তির অর্থ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বৃত্তির বাইরে থাকা অসচ্ছল পরিবারগুলোকে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে। এদিকে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, কারণ এডিস মশার লার্ভা জমে থাকা পানিতেই জন্ম নেয়। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
যারা এটা পেয়েছে বা তার সাথে যারা অভিভাবকরা আছেন, এটা আপনাদের কৃতিত্ব। কারণ ছোট বাচ্চারা তো আসলে বিষয়গুলো এখনো স্পষ্ট না, তারা কিছু ওইভাবে হয়তো বা বুঝে উঠতে পারছে না। তো আমি আশা করব পড়াশোনা ভালো করে করে আরও মেধা জ্ঞান খরচ করে যখন আরও ভালো করবে, তখন আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের প্রতি হয়তো বা আরও বেশি করে আমরা অর্থনৈতিকভাবে বৃদ্ধি প্রদান করার চেষ্টা করব। ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। এর মধ্যে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারতে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। একই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির নতুন কাঠামো ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কার্যকরের ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে খুনের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার ৬ দিনের মাথায় রাজ্য পুলিশ ও সিআইডির যৌথ প্রচেষ্টায় আটক করা হয় তাদের। জাতীয় সড়কের একটি টোল বুথে অনলাইন পেমেন্টের তথ্যের উপর ভিত্তি করে ট্র্যাক করা হয় সন্দেহভাজনদের। এরপর উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ে তারা। শনিবার গভীর রাতে চালানো হয় এই অভিযান। রোববার কলকাতায় এনে রাতভর জেরা করা হয় আটককৃতদের। আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হয় উত্তর ২৪ পরগনার একটি আদালতে। গত ৬ মে রাতে মধ্যমগ্রামের বাসায় ফেরার পথে গুলি করে হত্যা করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু অধিকারী। আরও তথ্য জানতে চাই কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যাকাণ্ডে আটকদের পরিচয় কি জানা গেছে কিনা, এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দেওয়ার যে ইস্যুটি কেন ফের আলোচনা এলো? দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা আদালতে। সেখানে এসিজেএম এর আদালতে ধৃত তিন যে সুপার কিলার মাস্টার মাইন্ড তাদেরকে কিন্তু আদালতে তোলা হলো। এই ৩ জনের নাম হচ্ছে ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। এই যে ময়ঙ্ক রাজ মিশ্র আর ভিকি মৌর্য এরা হচ্ছে বিহারের বক্সার জেলার বাসিন্দা, আর রাজ সিং হচ্ছেন উত্তরপ্রদেশের বাসিন্দা বালিয়ার। এদেরকে ওই টোল প্লাজায় যে অনলাইন পেমেন্ট করেছিল সেইটা থেকেই কিন্তু সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করে আনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। বিচারক এখন হচ্ছে কদিন তাদেরকে জেল হেফাজত বা সিআইডি হেফাজত দেয় সেটাই এখন দেখার। তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়ার কিন্তু আবেদন জানানো হয়েছে সিআইডির তরফ থেকে। ভারতীয় ন্যায় সংহিতার কেস নাম্বার ৩৫৩ হচ্ছে ১০৩/1, ১১১/2 বাই-এ, ১২৬/2, ৩-5 এবং ৬১-১ এই বিএনএস ধারায় তাদেরকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে ২৫ এবং ২৭ আর্মস অ্যাক্টও দেওয়া হয়েছে। এখন দেখা যাক বিচারক এদেরকে রিমান্ডে দেবে সিআইডি, এবং তারপর পুলিশ এদের আরো জিজ্ঞাসাবাদ করে তারপর তাদের কার নির্দেশে তারা এই খুন বা হত্যাকাণ্ড করেছে সেটা জানা যাবে। এবার আসি যে শুভেন্দু অধিকারী আজকে ছিল প্রথম ক্যাবিনেট, এবং প্রথম ক্যাবিনেটের 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে হচ্ছে সীমান্ত সুরক্ষা, যেখানটায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জমির অভাবে তার কাটার বেড়া দিতে পারেনি, সেখানে তার কাটা বেড়া দেওয়া হবে। এছাড়াও পশ্চিমবঙ্গে যে আয়ুষ্মান ভারত অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে সরকারি বীমা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এতদিন পেত না, সেটাকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া যুব সমাজকে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করে চাকরি, আর তার সঙ্গে রয়েছে দুর্নীতি, অর্থাৎ প্রশাসনের যে সমস্ত নিয়োগ দুর্নীতি রয়েছে সেগুলোকে কিন্তু দ্রুত কমিশনের মাধ্যমে সেগুলোকে নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দেওয়ার একটা নির্দেশিকা দিয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে। প্রস্তাব পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এখন অনিশ্চিত যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ভবিষ্যৎ। ওয়াশিংটনের সবশেষ 14 দফা স্মারকলিপির জবাব দিয়েছে তেহরান।
তবে তা পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মন রক্ষায় কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ইউরেনিয়ামের মজুদ ধ্বংস না করা পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না, হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে রোববার যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব পাঠায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনার আগে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ভবিষ্যতে হামলা না হওয়ার গ্যারান্টি, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার সহ মূল শর্তগুলো বহাল রেখেছে তারা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তেহরানের জবাব পছন্দ করেননি তিনি। তবে কেন, কোন বিষয়গুলোয় আপত্তি তা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি। তেহরানের দাবি, তাদের জবাব ছিল বাস্তবসম্মত ও ইতিবাচক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাস্তবতায় বিশ্বাসী নন বলেই ইরানে পরাজয়ের মুখে পড়ছেন। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, কারো কাছে মাথা নত করবে না ইরান। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি প্রস্তাবের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি, এখনও বন্ধ হয়নি যুদ্ধ। সিবিএস নিউজের 60 মিনিটস প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম দূর না করা পর্যন্ত চলবে অভিযান। এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম সম্বলিত স্থাপনা আছে সেখানে। প্রক্সি গ্রুপগুলো আছে যাদের ইরান সহায়তা করে। ব্যালিস্টিক মিসাইল আছে যা তারা এখনো উৎপাদন করতে চায়। অনেক কিছু ধ্বংস করা হয়েছে, কিন্তু এখনো আছে। আরও কাজ করতে হবে। আমাদের সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে কিছু বলবো না, কোনো সময়সীমার কথাও জানাবো না, তবে বলতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ মিশন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরানের 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়াম আছে, যা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। হান্টাভাইরাস সংক্রমণের শিকার প্রমোত্তরীর যাত্রীদের 42 দিনের কোয়ারেন্টাইনে থাকার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্পেন থেকে বিশেষ ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরেছেন তারা। এর মধ্যে অবতরণ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস সহ বিভিন্ন দেশের নাগরিকদের বহনকারী বিমান। দেশে ফেরার পরই কঠোর আইসোলেশনে রাখা হচ্ছে তাদের। এর মধ্যে এক মার্কিন নাগরিক হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর উপসর্গ দেখা গেছে এক মার্কিন ও এক ফরাসি নাগরিকের মাঝে। আতঙ্ক আর শঙ্কার যাত্রা শেষে বিমানে চেপে নিজ ভূমিতে ফিরল 22 ব্রিটিশ নাগরিক। হান্টাভাইরাস সংক্রমণের শিকার প্রমোত্তরী MV হন্ডিয়াসের যাত্রী ছিলেন তারা। একইভাবে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন ওজানটিতে থাকা বিভিন্ন দেশের যাত্রীরা। জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ফেরার পর শুরু হয় তাদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ। যুক্তরাজ্য ছাড়াও এরই মধ্যে দেশে ফিরেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, জার্মানি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। তাদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ফ্লাইটের। দেশে ফিরলেও দীর্ঘ কোয়ারেন্টাইনে থাকতে হবে MV হন্ডিয়াসের যাত্রীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এসেছে 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ, কারণ সর্বোচ্চ 9 সপ্তাহ পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে ভাইরাসটি। যদিও বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, কোভিড-19-এর মতো এতটা ভয়াবহ হবে না পরিস্থিতি। কোভিড মহামারীর সময় হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করাই কিছু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তবে এটি পরিচিত ভাইরাস যা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই বিষয়টি কোভিড বা ফ্লুর মতো নয়, ঝুঁকিও কম। নিজ দেশে ফেরার পর কয়েকজনের মধ্যে হান্টাভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।